জীবনের ছোট ছোট যুদ্ধগুলো তখনই আমরা ভাঙতে পারি যখন আমরা সেখান থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেই। না হলে সেই যুদ্ধগুলো ক্রমাগত আমাদের অভ্যেসে পরিণত হয়। আর অভ্যেস আমরা তখনই ভাঙি যখন আমরা নতুন কিছু শুরু করতে চাই। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পারমিতা নিউজ লাইভ বাংলা নিবেদিত জীবনযোদ্ধার আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমাদের প্রতি পর্বে এক একজন বিশেষ অতিথি থাকেন যারা তাদের জীবনের সত্যগুলো তুলে ধরেন আমাদের কাছে, যাতে করে আমরা অনুপ্রাণিত হই আর পাঁচজন যেন প্রেরণা পেতে পারে তাদের সেই কাহিনী থেকে। আজকেও আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষ অতিথি, যিনি তার রক্ষণশীল পরিবারের সমস্ত নিয়মকে ধীরে ধীরে ভেঙে দিয়ে কিন্তু কামব্যাক করেছেন তার প্রফেশনাল লাইফে। কি করে সেই কাহিনী আজকে আমরা তুলে ধরবো আপনাদের কাছে। আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিশিষ্ট অতিথি শ্রীমতী জয়তী ভট্টাচার্য দেবনাথকে। জয়তী, তোমাকে স্বাগত। একজন সঙ্গীত শিল্পী হিসেবে তুমি আজকে নয়, একজন জীবন যোদ্ধা হিসেবে তুমি আজকে আমাদের এই মঞ্চে আমন্ত্রিত। কেমন লাগছে তোমার? ব্যাপারটা একটু অন্যরকম লাগছে আর ভীষণই এক্সাইটমেন্ট। আর ধন্যবাদ নিউজ লাইভ বাংলা, পারমিতা তোমাকেও আমাকে মানে জীবন যোদ্ধার প্ল্যাটফর্মে যে আমাকে ডাকলে, আমি যে মানে যোগ্য বলে মনে করলে, তার জন্য ধন্যবাদ। আর খুব ভালো লাগছে। আমরা চাই যে সাধারণ যারা, তাদের মধ্যে কিন্তু অনেক অসাধারণ কাহিনী লুকিয়ে থাকে। একদম। তো এই কাহিনীগুলো আমরা সাধারণ লোকেদের কাছে তুলে ধরতে চাই, যাতে করে তারাও কোনো না কোনোভাবে প্রেরণা পান। তোমার প্রতিদিনের যাপনের ছোট বড় যুদ্ধগুলো তাই আজকে আমরা তুলে ধরব দর্শক বন্ধুদের কাছে। তাহলে প্রসঙ্গে ফিরি। জয়তী, তুমি সঙ্গীতের সঙ্গে ভীষণভাবে জুড়ে আছো। একদম ছোট থেকে সঙ্গীত মানে তুমি একজন শিল্পী এবং সঙ্গীতকে ধারণ করেই তুমি বেঁচে আছো বলা চলে। তো সেই সঙ্গীতের সঙ্গে তোমার হাতে খড়ি ঠিক কখন থেকে? আমি যখন ক্লাস 3-তে তখন থেকে সঙ্গীতের সঙ্গে আমার সম্পর্ক হলো। আচ্ছা, খুব ছোট বয়সে? অনেক ছোট বয়সে। তো পড়াশুনোর সাথে সাথে গানটা যে একদম প্রায়োরিটি, এটা বাবা ছোট থেকে শিখিয়ে দিয়েছে যে পড়াশুনো যেরকম করবে গানও ওরকম করবে। তো আমাদের পরিবারটা ছিল সঙ্গীতের পরিবার। আচ্ছা। তো তাই মানে সাংঘাতিকভাবে সঙ্গীত চর্চা হতো, একটা হই হুল্লোড় ব্যাপার আর কি আমাদের পরিবারে ছিল, আর এখনো আছে। আচ্ছা, তো তুমি ক্লাস 11 থেকেই, যদি আমি ভুল না করে থাকি, তুমি স্টেজ শো কিন্তু করতে। মানে ক্লাস 11 থেকে শুরু করে মোটামুটি তুমি একজন ওয়েল এস্টাবলিশড বলা চলে। তুমি আমি ক্লাস 11 থেকে প্রফেশনালি একদম স্টার্ট করলাম স্টেজ শো করা, রেকর্ডিং করা। তো প্রফেশনালি আমি এর আগে আমি শিখতাম, গান করতাম বাড়িতেই, প্রফেশনালিজমটা ছিল না। তো 11 থেকে আমি প্রফেশনালি স্টার্ট করেছি। মানে 11টাও কিন্তু, ক্লাস 11টাও খুব একটা বড় বয়স তো নয়, একদমই ছোট বলা চলে। তখন থেকেই তুমি এবং মঞ্চ সঙ্গে সঙ্গীত একদম। কিন্তু তারপর বিবাহ সূত্রে তুমি আবদ্ধ হলে। হ্যাঁ, তখন থেকে জীবনটা কি পাল্টে গেল? তখন থেকে জীবনটা তো একদমই পাল্টে গেল। কারণ আমাদের পরিবার হলো হই হুল্লোড়ের পরিবার, সঙ্গীতের পরিবার। আর ওখানে গিয়ে ওনারা রক্ষণশীল পরিবার, ভীষণ কনজারভেটিভ, সঙ্গীত ভালোবাসে, শোনে, কিন্তু চর্চাটা খুব কমে গেল। মানে একজন গৃহবধূকে মঞ্চে উঠতে তারা বারণ করলেন কোনোভাবে, না আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন যে কোনো গৃহবধূর এটা শোভা পায় না? বারণ তো ডাইরেক্ট করেননি, তবে বোঝা গেছে যে অতটা পছন্দ করে না, অতটা সেটা মেনে নিতে পারছে না। কারণ ওই পরিবারে কেউই নেই যে সঙ্গীতের সঙ্গে মানে সঙ্গীত বা মঞ্চের সঙ্গে যারা, যদিও আমার হাজবেন্ড সঙ্গীতের সঙ্গে জড়িত, কিন্তু একজন মহিলা, বিশেষ করে একজন গৃহবধূ মঞ্চে গান পরিবেশন করা, এটা একটা বড় ব্যাপার হয়ে গেছিল। তাই মনে হয় আমাকে কোনোদিনও বারণ করেনি, কিন্তু সেটাতে আপত্তি জানাওনি?
মানে যখন তুমি সংসার জীবনের তোমার শুরু যখন সেটাতে মানে তুমি কি ভেবেছিলে যাতে খুব সুন্দর করে তুমি সংসারটাই করতে চেয়েছিলে না হ্যাঁ, সঙ্গীতটাকেও সঙ্গে না রাখতে আমি চেয়েছিলে? ভেবেছিলাম যে সংসার তো প্রায়োরিটি, সঙ্গে আমি গানটাকেও বজায় রাখবো। হুম। তারপরে এনভায়রনমেন্টটা একটু অন্যরকম ছিল, গানটা চর্চাটা একটু কম হয়ে গেল, করতে পারতাম না, সুযোগ পেতাম না। তো এই তো এই ব্যাপারগুলো যে এসে তোমার গেছিল। মানে সাংসারিক জীবনে সঙ্গীতকে তুমি যে নিয়ে চলতে পারছো না, সেটার জন্য মানে কি কি প্রতিকূলতা তোমাকে মানে ফেস করতে হয়েছে, একটু কি আমাদের জানাতে পারবে? বাড়িতে এমনি রেয়াজটা করতাম, রেয়াজ করা কিংবা গান পরিবেশন করার কোনো অসুবিধা ছিল না, কিন্তু মঞ্চে উঠে বাইরে গিয়ে গান করাটা এটা একটা বিরাট একটা মানে বাইন্ডিংস বলবো, হ্যাঁ একটা বাইন্ডিংসের মধ্যে ছিল, যে পছন্দ করতো না, যে জিনিসটা পছন্দ করে না ওটা নিয়ে আর কিছু, এবং সেটা নিয়ে তুমি না আমি আর কিছু বলিনি। হ্যাঁ, তখন মনে হয়েছিল হয়তো হ্যাঁ, শান্তিটাই না ভালো। তখন ভেবেছি আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক করব, কিংবা আমি সংসারটা নিয়েই থাকি না, এটা নিয়েই থাকি, এটা নিয়েই, কিন্তু মনের ভেতরে তো সঙ্গীতটা ভাঙন ছিল না তখন শুরু হচ্ছে। হ্যাঁ মনের ভেতরে ছিল যে আমি কোথায়, আমি তো হারিয়ে গেলাম, গানটা তো আমি আর গাইতে পারছি না, টিভিতে দেখতাম আমার। এই যে তুমি বলছো জয়তী, মানে দীর্ঘ 15 বছর একদম তুমি কিন্তু তোমার সবচাইতে প্রিয় শিল্প চর্চা থেকে তুমি বিরত ছিলে, একদম বিরত মানে ছিলাম। একদমই বিরত বলা চলে। প্রফেশনালি যেটা আমি করতাম আগে, একটা যেহেতু আমি গুয়াহাটিতে, বিহুর সিজনটা আমাদের বড় সিজন ছিল, বিহুতে আমরা বাড়িতেই থাকতাম না সারাক্ষণ, আজকে এখানে স্টেজ, কালকে ওখানে স্টেজ, পুজোর সময়ও তাই। তো ওই যে একটা ব্যস্ততা, বিহু এলে মন খারাপ হতো তখন? আমি বলছি আজকে অন স্ক্রিনে, আমি টিভি দেখতাম আর কাঁদতে থাকতাম রীতিমতো, যে আমি তো এরকম স্টেজ পারফর্ম করতাম, আজকে আমার কো সিঙ্গাররা আমি দেখি টিভিতে, তো আমার ভীষণ দুঃখ লাগতো, কিন্তু আমি কাউকে বলতাম না। আবার আমি নিজের মনেই নিজে বলতাম যে না, আমার তো এখন অন্যরকম লাইফ হয়ে গেছে, আমি আর কোথায় এরকম ভাবে গান পরিবেশন করতে পারবো। তো আজকে একটু মানে ইমোশনাল হয়ে যাচ্ছি আমি, তো ওগুলো অবশ্যই সেটা হওয়ার মতোই বিষয়, কারণ যখন মানে মানে আমরা আমাদের নিজেদের একটা খুব ভালো লাগা জিনিস কাউকে থেকে বলতাম আমরা না বিরত ব্যাপারটা, থাকি। যে আমি গান গাইতে পারছি না কিংবা আমার খারাপ লাগছে টিভিতে, এই জিনিসটা আমি কিন্তু কাউকে বলতাম না। আজকে নিউজ লাইভ বাংলার মানে এই জীবন যোদ্ধার প্ল্যাটফর্মে আমি আজকে এক্সপ্রেস করলাম এই ব্যাপারটা। আমরাও আপ্লুত যে তুমি এই সত্যটুকু মানে আমাদের কাছে তুলে ধরছো, এবং আমরা তুলে ধরতে পারছি দর্শক বন্ধুদের কাছে। আসলে এরকম আমাদের ছোট ছোট অনেক সত্য জীবনে লুকিয়ে থাকে, হয়তো কিছুটা উচ্চারিত হয়, কিছুটা অনুচ্চারিত থেকে যায়। দর্শক বন্ধুরা, আমরা আরো শুনবো জয়তীকে, আপনাদের কাছে তুলে ধরবো তার কথা, কিন্তু এই মুহূর্তে আমাদের নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিরতি। সঙ্গে থাকবেন, কোথাও চলে যাবেন না। দর্শক বন্ধুরা, আমরা ফিরে এলাম আবারও বিরতির পরে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন জয়তী, তার থেকে আমরা শুনছি তার জীবনের যুদ্ধের কাহিনী। সরাসরি আবারও চলে যাব জয়তীর কাছে। জয়তী, দীর্ঘ 15 বছর, 15 বছর একটা বিশাল গ্যাপ, ভীষণ বড় গ্যাপ। তুমি এই সময়টা মানে তুমি সম্পূর্ণভাবে শুধু সংসার ধর্ম পালন করেছো। হ্যাঁ, শুধুমাত্র রান্নাঘর এবং তোমার আমার ছেলেদের বড় করেছো, 3 ছেলে, পরিবার পরিজন তাদের দেখাশোনা করেছো। বিশেষ করে আমার 3 ছেলে, আমার ছোট 2জন টুইন্স। আচ্ছা, তোমার টুইনস? হ্যাঁ, তো ওরা হওয়ার পরে একদমই আমি বেঁধে গেছি আর কি, তো নিজেকে তো পুরোপুরি হারিয়ে এবং ফেলেছি। তোমার কি যৌথ পরিবার ছিল? হ্যাঁ, যৌথ পরিবার। আচ্ছা, সেই পরিবারে মানে কে কে ছিলেন? সবাই, শ্বশুর শাশুড়ি দেওর যা, আচ্ছা, সকলে মিলে মানে একটা সকলে ভরা ভরা সংসার সংসার পুরোপুরি। এবং 15 বছর তুমি সেখানে একদম নিয়োজিত ছিলে, কিন্তু হঠাৎ করে 15 বছর পরে তোমার কেন মনে হলো যে তোমার কামব্যাক করা দরকার তোমার প্রফেশনটা নিয়ে?
একটা ছোট ঘটনা কিন্তু আমার জন্য বিশাল বড় হয়ে গেছে, মানে ওই ঘটনা আমাকে নাড়িয়ে দিয়েছে। আমরা কি একটু জানতে পারি সেই ঘটনা? বলছি আমি। একটা কি ব্যাপারে সই করার কথা ছিল একটা ফর্মে। তো যেই ভদ্রলোক এসছেন, এসে আমি তো মানে যেমন ইয়েতে মানে ড্রেসে বাড়িতে থাকি আর কি, ওই শাড়ি পরা। তো আমাকে বলছে যে উনি বলছে ওনার ভাষায় যে আপনি কি এখানে সাইন করতে পারবেন, আবার সঙ্গে যে যে স্টাম্পটা থাকে না টিপসইয়ে, ওটা নিয়ে এসছে। তো বলেছে আপনি কি এখানে সাইন করবেন না টিপসই করবেন। মানে আমি তখন, আমি একটা MA পাস ইংলিশে অনার্স নিয়ে করা, তো বুঝতেই তো পারছো আমার মনের মধ্যে কি অবস্থা তখন। সাংঘাতিক একটা মানে সম্মানে লাগার কথা, আরে কি বলে। তখন ওই দিন থেকে আমি ভাবলাম না, আমার আস্তে আস্তে নিজেকে আমার প্রেজেন্ট করতে হবে, আমি তো না এরকম। আমি তো নিজেকে রিয়েলাইজ করলে যে নিজেকে ভ্যালু করাটা কতটা নিজেকে দরকার। নিজে যদি তুমি ভ্যালু না করো তোমাকে কেউ করবে না। তো নিজের ভ্যালুটা প্রেজেন্ট করতে হবে মানুষের সামনে, তো নিজেকে তখন স্ট্রং করতে হবে। তুমি মাস্টার্স করেছো কি বিয়ের পরে? হ্যাঁ, মাস্টার্সটা আমি বিয়ের পরে করেছি। আচ্ছা, সেটাতেও কি কোনো প্রতিকূলতা এসেছিল? প্রতিকূলতা এসেছিল। তো আমি ডিস্টেন্স করেছি, কিন্তু 15 দিনের একটা ওয়ার্কশপ থাকে ওদের। তো তখন রেগুলার বেসিসে কলেজ যেতে হয় ইউনিভার্সিটিতে, গুয়াহাটি ইউনিভার্সিটিতে। তো যেহেতু আমার রক্ষণশীল পরিবার, তো এখানে শাড়ির বাইরে অন্য কিছু পরে বার হওয়াটা একটু অবজেকশন ছিল, আপত্তি ছিল। তো একটা মজার কথাই, কিন্তু একই সময় আবার দুঃখও হয়। তো আমি শাড়ি পরে গেছিলাম ইউনিভার্সিটিতে। তখন যখন আমি ক্লাসে ঢুকলাম, আমাকে দেখে সবাই দাঁড়িয়ে পড়েছে। তো ম্যাম ভেবেছে আমাকে। তো ওই একটা ব্যাপার যে কেন একটু যদি যেটা সুবিধা, যেটা সুবিধা ক্যারি করতে যেটা সুবিধা সেটা কেন মানে করা যাবে না? সালোয়ারেও তো শালীনতা তো বজায় রেখেই করা যায় না? একদম তাই। তো ওইটাই মানে একটু আমি সবাইকে বলতে চাই যে একটু যদি মানে মানে ফ্রি হওয়া যায়। আমি বলছি না যে একদম হুলস্থুল করে একটা অন্য পরিবেশ সৃষ্টি করা, কিন্তু আমি চাই যে প্রত্যেকটা গৃহবধূরই কিন্তু নিজের মধ্যে সবার কোয়ালিটি লুকিয়ে আছে। তো একটু যাতে এত বেঁধে রাখা এটা মেন্টাল ট্রমা হয়ে যায়। তুমি কি সেই ট্রমার মধ্যে দিয়ে একদম গেছি ট্রমার মধ্যে দিয়ে গেছি। তোমার এক্সপ্রেসও করতে পারিনি, রিভল্টও করতে পারিনি, কারণ আস্তে আস্তে ওরা মেনে নিয়েছে, আস্তে আস্তে ওরা বুঝতে পেরেছে না ব্যাপারটা নয়। হ্যাঁ, ব্যাপারটা এরকম নয়। দে হ্যাভ চেঞ্জ দেয়ার মেন্টালিটি, ওদের মেন্টালিটি অনেক চেঞ্জ হয়ে গেছে। তো ওইটাতে আমি মনে হয় যে সত্যি আমি কিছু একটা করেছি উইদাউট এনি রিভল্ট। ঠিক। একটু যাচ্ছি দর্শক বন্ধুদের কাছে, আসলে দর্শক বন্ধুরা সত্যিই তো তাই, আমরা সব কাজ করব, সকলের জন্য করব, আমরা তো ভালো রাখার জন্যই, একে অপরকে যেন ভালো রাখতে পারি, তার জন্য তো আমাদের এই জীবনটা না, আমরা যেন অন্য কাউকে ভালো রাখতে পারি, সেটা সংসার হোক বা কর্মক্ষেত্রে হোক, কিন্তু নিজেকে ভ্যালু করাটা খুব বেশি দরকার সত্যি। এবং নিজেকে ভালোবাসাটা, আপনি নিজেকে ভালো রাখতে না পারলে কখনোই আপনার চারপাশটাকে ভালো রাখতে পারবেন না। আজকে জয়তীর এই জীবনের সত্য থেকে এটা কিন্তু আমরা আরও একবার উপলব্ধি করলাম। ফিরছি জয়তীর কাছে। জয়তী, তো এই যে সংঘর্ষ বলো, এটাকে 15 বছর বলো বা একটা দীর্ঘ দিনের বলো, তুমি কাম ব্যাক করার সিদ্ধান্ত নিলে এবং সেই সিদ্ধান্ত সকলে কিন্তু মেনে নিলেন। হ্যাঁ, তো তোমার একদম আদর সহকারে মেনে নিয়েছেন। প্রথমে একদিনে হয়নি, আস্তে আস্তে। মানে আমি লাকি, আমার পেডিয়াট্রিস্ট একজন ছিলেন আমার ছেলেদেরকে যে দেখে, এখনো দেখে, তিনি এখন ডেনমার্কে। তো ওনার একটা অটিস্টিক স্কুল ছিল, আচ্ছা, গুয়াহাটিতে। তো উনি আমাদেরকে ভীষণ স্নেহ করতেন, আমাকে, আমার হাজব্যান্ডকে আর বাচ্চাদেরকে, কারণ একদম ছোট থেকে ওনার হাতেই। তো ওনার অটিস্টিক স্কুলে আমার হাজব্যান্ডকে বললেন ম্যাম যে আই ওয়ান্ট হার টু কাম ইন মাই স্কুল, যে ও যাতে মিউজিকটা করায় ওইখানে, সপ্তাহেও একদিন আসুক, যখন ইচ্ছে আসুক, কোনো টাইমের ইয়ে নেই, তো ও যাতে আসে। ওই আমি স্টার্ট করলাম, বাড়ির থেকে বের হওয়া, আফটার লং ব্যাক বাড়ির থেকে বের হতাম, গিয়ে বাচ্চাদের সঙ্গে
ওইটাও একটা স্ট্রাগল ছিল যে বাচ্চাদেরকে আমি স্পেশাল চাইল্ড, ওরা স্পেশাল ওরা তো চাইল্ড ডিরেক্টলি কমিউনিকেট করতে পারে না। না, ডিরেক্টলি তো পারে না, তো সবার আবার ইন্টারেস্টও থাকতো না মিউজিকে, কিন্তু কারোর কারোর যাদের ইন্টারেস্ট আছে ওরা সুন্দর করে খালি গানটাকে নিয়েই থাকতো। সারেগামা করাতাম, জিঙ্গলস করাতাম, রাইমস করাতাম। তো ওইভাবে আমার স্টার্ট হলো। আমি নিজেও ট্রেনিং নিলাম, প্রপার ট্রেনিং নিলাম অ্যাজ এ আচ্ছা, থেরাপিস্ট। বাহ। তো ওখান থেকে স্টার্ট করলাম আবার। এবং সঙ্গীত সত্যি না মানে সকলকে যে ভালো রাখতে পারে, সকলকে ভালো রাখে, পজিটিভিটি আসে। আর তুমি একটা কথা, তুমি যদি নিজে খুশি থাকো, তুমি যদি নিজে হ্যাপি থাকো, আর তোমার মধ্যে যদি কনফিডেন্স থাকে না, তোমার চারিপাশে সবাই কিন্তু পজিটিভনেসটা আপনা আপনিই চলে আর আসে। সেই কনফিডেন্সটাই কোথাও না কোথাও তোমার হারিয়ে গেছিল একদম হয়তো। হারিয়ে গেছিল, একদম কিছুই আমি বুঝতাম না এখনকার কি হচ্ছে। ইভেন একটা ছোট্ট, তখন আমার যখন বিয়ে হয়েছে তারপরে আমি পেন ড্রাইভ কি জিনিস চিনতাম না, কারণ আমি কিছুই জানতাম না বাইরের জগতের সঙ্গে, আমার কিছুই ছিল না। পেন অ্যান্ড পেপার ইটস ওকে, পেন ড্রাইভ কি, আরও কি কি নতুন নতুন যা যা গ্যাজেটস বাড়ছে, তখন তো আর ইন্টারনেটও ছিল না ওই টাইমটায়। তো এইসব সংঘর্ষ অনেক গেছে। সত্যি সত্যি তাই। আমরা ভালো লাগছে খুব আজকে জয়তী তার নিজের কাহিনীগুলো এইভাবে শেয়ার করছেন আমাদের সঙ্গে, এবং আমরা আপনাদের কাছে তুলে ধরতে পারছি একমাত্র তার জন্যই যে আরও আমাদের চারপাশে অনেক গৃহবধূরা রয়েছেন, তাদের ইচ্ছে রয়েছে, অনিচ্ছেও নিশ্চয়ই রয়েছে, সেগুলোকে সকলে মিলে আমরা যেন মূল্যায়ন করতে পারি, তাদের স্বপ্নগুলোকে যেন একটা ভ্যালু দিতে পারি। ফিরছি জয়তীর কাছে। জয়তী, এখন তুমি যখন নিজেকে দেখছো, মঞ্চে যখন নিজে দাঁড়াচ্ছ, তখন তোমার কি অনুভব হয়? খুবই ভালো লাগে, মনে হয় আমি মঞ্চটা আমার বাড়ি, এরকম আমার মনে হয়। আর আমি মনে হয় আবার ফিরে এসেছি আমার আগের জীবনে। আর কিছু হলেও আমি একটা মানে এস্টাবলিশমেন্ট, একটা যুদ্ধ জয় করেছি। হ্যাঁ, নিজস্ব পরিচিতি না? হ্যাঁ, একটা নিজস্ব আইডেন্টিটি আছে আমার, সবাই চেনে ভগবানের আশীর্বাদে। তো খুবই ভাল লাগে এখন। অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। কিন্তু ধন্যবাদ। এখনই আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে, তোমার সঙ্গে গল্প ফুরিয়ে যায়নি, আমরা আবারও ফিরবো দর্শক বন্ধুরা একটা ছোট্ট বিরতির পরে। দর্শক বন্ধুরা, ফিরে এলাম আবারও বিরতির পরে। আমাদের হাতে সময় ফুরিয়ে এসছে, সরাসরি আবারও চলে যাব জয়তীর কাছে। জয়তী, এবারে যে প্রশ্নটা সেটা একটু জানতে চাইব যে এই যে মঞ্চ জীবন আর সংসার জীবন কি করে ব্যালেন্স করছো? আমি সংসার জীবনটাকেও কিন্তু সমানভাবেই এনজয় করি। তখন অবস্থাটা অন্যরকম ছিল, তখন খালি সংসার জীবনই ছিল, মঞ্চ জীবন ছিল না। এখন যেহেতু দুটোই আছে, সংসার আর মঞ্চ, তো আমি এরকম অবস্থা হয়েছে, আমি স্টেজে ইন্টারলিউড চলছে, এদিকে আমাকে রান্নার আমার যে হাউস হেল্প বলছে যে দিদি কি রান্না করব, ইন্টারলিউডের মধ্যে আমি বলে দিয়েছি যে এই 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 রান্না করো। তো আমার মাথার মধ্যে সবসময় দুটো সমানে চলতে থাকে। তো এখন আবার আমি পুরো ফুললি এনজয় করে আমি সংসার করি, যেহেতু আমার গান আছে আমার সঙ্গে। বাহ বাহ, সেটাই ভীষণ একটা পজিটিভ মেসেজ আমরা দিতে পারলাম হয়তো দর্শক বন্ধুদের। কিন্তু যেহেতু আমাদের সময় একদম শেষের পথে, একটা খেলায় আমরা চলে যাব, যেটা হচ্ছে র্যাপিড ফায়ার। তুমি তৈরি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। অনেকক্ষণ আমরা গম্ভীর একটু কথায় ছিলাম, কিন্তু এবারে আরও একটুভাবে তোমাকে একটু জানতে চাইবো আমরা এই প্রশ্নের মাধ্যমে। তোমার প্রিয় শখ কি? গান, গান নিয়ে চর্চা, গান শোনা। আচ্ছা, যদি বলি পাহাড় না সমুদ্র? সমুদ্র। সমুদ্র। এবারে যদি বলি তোমার লুচি মাংস পছন্দ না বিরিয়ানি, কোনটা? বিরিয়ানি। শেষমেশ জানতে চাইবো সংসার তোমার কাছে কি? দায়িত্ব, সংসার, দায়িত্ব, মায়া। বেশ, যেতে যেতে তুমি আমাদের দর্শক বন্ধুদের কিছু বলতে চাইবে? আমি দর্শক বন্ধু, বিশেষ করে গৃহবধূদের বলবো যে সব সময় নিজের আইডেন্টিটি
বজায় রাখো, নিজেকে তুমি প্রেজেন্ট করো, যাই করো, তোমার রান্না করতে ভাল লাগে, সেলাই ভাল লাগে, সাজগোজ ভাল লাগে। আজকাল মেকআপ আর্টিস্ট একটা বিরাট বড় প্রফেশন। তো নিজের প্রফেশনের ফার্স্ট মানে দুটো ব্যালেন্স করার চেষ্টা করো। এটা না যে আমি সংসার করছি দেখে আমি সব ছেড়ে দেব, না, তুমি তোমাকে নিজে যদি তুমি তোমাকে প্রেজেন্ট করো ভালোভাবে, সবাই আপনা আপনি এসে তোমাকে অ্যাকসেপ্ট করবে। ঠিক, নিজেকে তো নিজে ভ্যালু করাটা নিজে আগে ভ্যালু করাটা সবচেয়ে সবচাইতে দরকার। হ্যাঁ, প্রায়র যেটা জয়তী, যেহেতু তুমি আজকে আছো এবং আমাদের একজন পরিচিত সঙ্গীত শিল্পীও তুমি, আমরা চাইবো যে আজকের এই পর্ব শেষ হোক গানে গানে। একটু চেষ্টা করছি 2 লাইন। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, চাঁদ ফুল জোছনার গানার নয়, ওগো প্রিয় মোর খোলো বাহুডোর, পৃথিবী তোমারে যে চায়। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, চাঁদ ফুল জোছনার গানার নয়, ওগো প্রিয় মোর খোলো বাহুডোর, পৃথিবী তোমারে যে চায়। আহা, এই গানে গানেই আমরা দর্শক বন্ধুদের বলতে চাইছি, শুধুমাত্র 4 দেওয়ালের মধ্যেই কিন্তু আমাদের জীবনটা নয়, পৃথিবীটা অনেক বড় এবং তার চাইতেও বড় আমাদের জীবন। একটাই উড়তে জীবন। চাইলে আকাশ কিন্তু রয়েছে। সকলে খুব ভালো থাকুন, বিদায় নেব এবার, দেখা হবে আবারও শিগগিরই। ধন্যবাদ।